হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। শ্রাবণ গলার স্বর ভারী করে বলে উঠল, কেমন হবু বউ তুমি? হ্যাঁ, তোমার যে হবু স্বামী আছে তাকে একবারও আসতে বললে না কেন? এসব না হয় বাদই দিলাম, তুমি তো সালামিও চাইলে না কেন? হিয়া এতগুলো কথা শুনে ওর পিঠে কি বলবে খুঁজে পেল না। ফুস করে শ্বাস ছেড়ে বলে উঠল, আপনাকে সকালে কতবার কল দিয়েছি, বাবাও অনেকবার কল দিয়েছে। এরপরে আপনার বাবাকে কল দিয়ে আপনাদের সবাইকে আসতে বলেছে। সে বলল তাদের অনেক কাজ আছে, আর আসবে না, কালকে আসবেন। তখন শ্রাবণও গম্ভীর ভাব নিয়ে বলল, কথা সেটা না, তুমি আমাকে বললে না কেন? আপনাকে তো কালকেই বলেছি, রাতেও বলেছি, আর সকালে তো কলই ধরলেন না। বলেছি এখন নিচে আসো। হিয়া বুঝতে না পেরে বলল, কেন নিচে যাব? শ্রাবণ ফুস করে নিচে সেরে বলল, খাটের নিচে আসো। আমি খাটের নিচে শুয়ে আছি। হিয়া সত্যি সত্যি খাটের নিচতলায় দেখতে লাগলো, কিন্তু ওর খটকায় তো বস খাট, কিন্তু এর দেখবে কিভাবে? এরপর স্বাভাবিক গলায় বলে দিল, মিথ্যা কেন বলছেন? কই মিথ্যা বললাম? তুমি তো কথাটা বুঝতে পারলে না। আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি, নিচে আসো। হিয়া বেলকনির দরজা খুলে নিচে তাকাতেই দেখলো শ্রাবণের গাড়িটা। গাড়ির বাহিরে কেউ নেই, হয়তো ভিতরেই আছে শ্রাবণ। হিয়া রুমে এসে খুশিতে লাফানোর পর্যায়ে গেল। এদিকে শ্রাবণ বলল, 2 মিনিট সময় দিলাম, নিচে আসো, না এলে চলে যাব, তাড়াতাড়ি এসো। শ্রাবণ কলটা কেটে দিল। হিয়া ফোনটা রেখে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে এলো। শ্রাবণকেও হাজারবার বললেও উপরে আসবে না, কিন্তু ঈদের দিনে মেহমান এসে চলে যাবে এতটাও মেনে নেওয়া যায় না। এখনো ওর বাবাকে বলবে যে শ্রাবণকে আসতে। শ্রাবণ ওর বাবার কথা ফেলতে পারবে না। হিয়া ঠিক তার বাবাকে গিয়ে বলল যে শ্রাবণ এসেছে কিন্তু উপরে আসবে না। হামিদ শিকদার এই কথা শুনে সাথে সাথে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলেন। নিচে এসে শ্রাবণ আর কাব্য কামালকে নিয়ে উপরে এলেন। ওরা কেউই আসতে চায়নি, কিন্তু না এসেও পারল না। হিয়া রুমে চলে গিয়েছে। শ্রাবণরা ফ্ল্যাটে ঢুকেই হালিমা বেগম খুশি হয়ে উঠলেন। ওদের সবার জন্য ডাইনিং টেবিলে খাবার রেডি করতে গেলেন। এতে শ্রাবণ বলে উঠল, আন্টি প্লিজ কিছু করবেন না, আমরা মাত্রই খেয়ে এসেছি, এই জায়গা দিয়েই যাচ্ছিলাম তো ভাবলাম হিয়ার সাথে দেখা করে যাই। হিয়া কোথায়? হালিমা বেগম বললেন, হিয়া মাত্র রুমে গেল, আমি ডেকে দিচ্ছি হিয়াকে। না আন্টি, ডাকতে হবে না, আমি গিয়ে দেখা করে আসছি। ঠিক আছে, আচ্ছা যাও। শ্রাবণ একা হিয়ার রুমে চলে গেল। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে পুরোই টাসকি খেয়ে গেল। সবসময় তো শ্রাবণকে টি শার্ট প্যান্ট পরে থাকতে দেখেছে, এই প্রথম ওকে পাঞ্জাবি পরে রূপে দেখলো। নিজের মনে মনে বলল, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। সেদিন শয়তানি করে মেসেজটা যদি তুমি সত্যি করে দিবে কল্পনাও করিনি। প্রথম প্রথম ভালো লাগেনি, আর এখন মনে হচ্ছে মেসেজটা দিয়ে ভালোই করেছি, আলহামদুলিল্লাহ। শ্রাবণ হিয়াকে দেখে মুস্কি মুস্কি হাসছে। হিয়া বাচ্চাদের মতো সামনে এসে বলল, আসসালামু আলাইকুম জামাই জান। শ্রাবণ মুখে হাসি রেখে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম, আমার সালামি। শ্রাবণ ওয়ালেট বের করে হিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও। হিয়া ওয়ালেটটা কাপা কাপা হাতে নিল। এরপরে খুলে দেখলো ক্যাশ অল্প, সবগুলো 1000 টাকার নোট আর 3-4টা ক্রেডিট কার্ড। হিয়া মনে মনে বলল, বড়লোক বলে কথা, ওনার কাছে এই 3-4টা কার্ড কিছুই না। শ্রাবণ হেসে বলল, যা লাগবে নাও, কার্ডও নিতে পারো। হিয়া ঢোক গেল। কার্ড নেওয়া তো দূরে থাক, একটা 1000 টাকার নোট নেওয়ার মতো কলিজা হয়ে উঠল না। টাকাগুলোর মাঝে খুঁজতে লাগলো, ওর মধ্যে ভাঙতি কোনো টাকা আছে কিনা। একটা 500 টাকার নোট পেল। তখনই যেন হিয়ার মুখে বিশ্বজয় হাসি ফুটে উঠল। সাথে সাথে 500 টাকার নোটটা নিয়ে ওয়ালেট দিয়ে দিল, আর সালামি নিয়েছি। শ্রাবণ তাজ্জব বনে গেল, এই মেয়ে কি বলে, পুরো ওয়ালেট ছেড়ে দিয়েছিল আর শেষে কিনা 500 টাকা নিল। শ্রাবণ রেগে গিয়ে দাঁত কিরমির করে বলে উঠল, পুরো ওয়ালেট খুঁজে কি এই 500 টাকা তোমার চোখে পড়লো? আজকের জন্য কোনোদিন হলে একসাথে 500টা থাপ্পড় দিতাম। হিয়া চোখ ছোট ছোট করে বলল, আমাকে মারতে পারবেন না, কালকে আমার বিয়ে, যদি মারেন তাহলে আমি আর শ্বশুরবাড়িকে বলে দিব। এবার বলুন আমাকে কেমন লাগছে? হিয়ার এমন কথায় শ্রাবণের রাগ নিমিষেই উবে গেল। এরপরে বলল, অস্থির লাগছে। হিয়া চট করে মাথায় কি যেন এলো, ভাবুক গলায় বলে উঠল, আচ্ছা আপনি আমার সাথে দেখা করতে আগে কি কোনো মেয়ের সামনে গিয়েছিলেন না কেন? আর এগুলো কিসব কথা? না মানে কত সুন্দর করে সেজে গুজেছেন, তাই বললাম আর কি। শ্রাবণ ভুরু কুঁচকে বলল, সেজেছি আমি? আর কোনো মেয়ের সাথে দেখা করতে এসেছি নাকি সেটা বললে কেন?
সেটা বলার কারণ হলো আপনাকে দেখে আমি টাসকি খেয়ে গিয়েছি। আর যদি অন্য কোনো মেয়ে দেখতো থাকতো তাহলে তারাও টাসকি খেত। এর কথাটা সম্পূর্ণ হলো না। শ্রাবণ থামিয়ে দিয়ে বলল, আর ইউ জেলাস? হে মুচকি হেসে মাথা নাড়ালো। শ্রাবণ ঘাড় কাত করে রসিকতা করে বলল, তলে তলে এই চলে আমাকে নিয়ে এই চিন্তা আসে, শুধু বিয়েটা হোক, সব চিন্তা শুধু আসলে দূর করে দিব। পরদিন বিকেলে সবাই বলতে তৌকি চৌধুরী, সাবির চৌধুরী, শ্রাবণ, কাব্য, কামাল, সিয়াম ওরা রওনা হলো হিয়াদের বাড়ির উদ্দেশ্যে। হিয়ার বাড়ির সবাই প্রায় সব প্রস্তুতি নিয়ে এসেছে। হিয়ের চাচা চাচি, খালা খালু, কাজিনরাও এসেছে। বিয়ের কাজ শেষ হতে হতে রাত হয়ে যায়। আবার হিয়াকে বিদায় দিতেও সবার নাজেহাল অবস্থা। এত তাড়াতাড়ি যে হিয়ার বিয়ে হয়ে যাবে সেটাও কেউ ভাবতে পারেনি। তার মধ্যে আবার সবার চোখের মনি, কষ্টটাও লাগছে। রাত 9টার দিকে শ্রাবণ হিয়াকে নিয়ে রওনা দেয় নিজেদের বাড়ির উদ্দেশ্যে। শ্রাবণ, হিয়া, কামাল, সিয়াম একটা গাড়িতে চলে গেল, আরেকটা গাড়িতে বাকি সবাই। শ্রাবণ কামালকে বলল বাড়ির দিকে না যেতে, অন্য একটা জায়গায় যেতে হবে। হিয়া শ্রাবণের কাঁধে মাথা রেখে আছে। বাড়ির জন্য মনটাও খারাপ, তবে শ্রাবণ বলেছে যখন ইচ্ছা তখন বাবার বাড়ি যেতে পারবে। কামাল একটা নির্জন জায়গায় গাড়ি থামালো, সাথে আর একটা গাড়িও এসে হাজির হলো। সেটাই থেকে শ্রাবণের অ্যাসিস্ট্যান্ট রনি ও আরো দুজন কালো পোশাক পরিহিত লোক বের হলো। শ্রাবণ হিয়াকে গাড়িতে রেখে নেমে এলো। সামনে থেকে কামাল আর সিয়ামও নেমে গেল। হিয়া কিছুই বুঝে উঠতে পারছে না। হঠাৎ চোখ খুললো, শ্রাবণের হাতের দিকে একটা ধারালো অস্ত্র হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, যা দেখে হিয়ার গলা শুকিয়ে গেল। হিয়া শ্রাবণের হাতে ধারালো ছুরি দেখে একবার ভাবলো কোনোভাবে কি ওকে মারবে না তো। হিয়ার এমন ভাবনার মাঝেই শ্রাবণ গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়ালো। দুপাশে কামাল আর রনি দাঁড়িয়ে আছে। হিয়া তখনও নির্বাক দর্শকের মতো তাকিয়ে আছে। ভাবলো হয়তো শ্রাবণের কোনো কাজ আছে এটা। কিছু মানেই বুঝে পরিবেশটা আরো ভারী হয়ে উঠল। শ্রাবণ এখন মিরাজের অপেক্ষায়। এদিকে মিরাজ এয়ারপোর্ট থেকে বাড়িতে ফিরছে একা একা, সাথে শুধু ড্রাইভার। মিরাজও জানে না আজ শ্রাবণ কিছু না করে ছাড়বে না। বাকিরা অন্য রাস্তা দিয়ে এগিয়েছে, আর মিরাজ এই নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে যাতে কেউ টের না পায়। কিন্তু এই শ্রাবণের থেকে মুক্তি পাওয়া কি এতই সহজ? তবে মিরাজ যে পজিশনটা ছাড়া যাবে না এটাও নয়, পুলিশকে ইনফর্ম করেই রেখেছে। আধা ঘন্টা পরে শ্রাবণদের সামনে মিরাজের গাড়িটা থামে। শ্রাবণও বেশ লোক রেখেছিল, হাতে গোনা কয়েকজন। মিরাজ সবার দিকে না তাকিয়ে শ্রাবণের দিকে তাকালো, শরীরের সুইচটা খুলে গাড়ি থেকে নামলো। শ্রাবণ গাড়িতে হেলান দিয়ে দিয়ে দাঁড়িয়ে রইল, সাথে ধারালো অস্ত্রটাও দেখতে লাগলো। মিরাজ এগিয়ে এলো। শ্রাবণ কিঞ্চিত বাঁকা হেসে এগিয়ে এসে কোনো সংকোচ প্রবেশ ছাড়াই মিরাজের নাক মুখে ঘুষি মারলো দুইটা। মিরাজ তাল সামলাতে না পেরে এক পা পিছিয়ে গেল। কড়া গলায় বলে উঠল, ভুলে যাস না আমিও কিন্তু তোর উপরে হাত তুলতে পারি। আগের বার যেমন করেছিলাম ভুলে গেলি? শ্রাবণ তপ্ত শ্বাস ছেড়ে আবারও ঘুষি দিতে শুরু করলো। মিরাজ হাত তুলতে গেলে শ্রাবণ সেই হাতটা ধরে গর্জে উঠে পড়ল, কুত্তার বাচ্চা, তোর কলিজায় কত বড় সাহস! আমার গায়ে এখনো হাত তোলার দুঃসাহস দেখাস কি করে? আগের বারের কিছু বলিনি ভেবেই নিলি এবার কিছু বলবো না? মিরাজ হাত ছাড়িয়ে শ্রাবণের উপরে খেপে গিয়ে বলল, ছাড় আমায়, দেখ আমিও কি করতে পারি। শ্রাবণ হাত ছেড়ে দিল। মিরাজ কোনো পূর্ব সংকেত ছাড়াই শ্রাবণকে ঘুষি মারলো। শ্রাবণও কম নয়, সেও মারতে মারতে সিয়ামকে বলল, সিয়াম তুই আমার গাড়ির কাছে যা। হিয়ার প্রায় যায় যায় অবস্থা। কি হচ্ছে? এই ছেলেই বা কে? কেন মারামারি হচ্ছে? ওদের মাঝে কি পুরনো কোনো শত্রুতা আছে নাকি? শ্রাবণ রনিকে চোখ দিয়ে ইশারা করে মিরাজের ড্রাইভারের ইচ্ছা যেতে বলল। বলা যেত যায় না, আবার পুলিশকে যেন কল দিয়ে না আসতে বলে। শ্রাবণ মিরাজকে মারতে মারতে প্রায় শুয়েই ফেলেছে। সবাই চারপাশে দাঁড়িয়ে আছে, কেউ শ্রাবণের উপরে কথা বলছে না। মিরাজ কোনো রকমে উঠে দাঁড়িয়ে জোর গলায় বলে উঠল, আমি এখন কোনো ভুল করিনি, আমার ভালোবাসা আমি ছিনিয়ে নিয়েছি। শ্রাবণ দাঁতে দাঁত চেপে বলল, নিয়ে কি করতে পেরেছিস? ওকে তো নিজের করেও রাখতে পারলি না। তবে আমায় যে ক্ষত দিয়েছিস, কষ্ট দিয়েছিস, সেটা তো তোকেও পেতে হবে। মিরাজ এক পা করে পিছিয়ে যেতে যেতে নিজের গাড়ির কাছে এসে চট করে রিভলভার বের করে শ্রাবণের দিকে তাক করলো। হিয়া এই দেখে গাড়ি থেকে নেমে যেতে নিল। ঠিক তখন সিয়াম এসে মাথা নাড়িয়ে ভিতরেই থাকতে বলল। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো আর আল্লাহকে ডাকতে লাগলো। এর মাঝে আকাশ গুরুম গুরুম মেয়েকে ডাকতে শুরু করলো। হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টিও পড়তে শুরু হলো। শ্রাবণ তাচ্ছিল্য ভরা বিরক্তি এক হাসি দিয়ে মিরাজকে বলল, বড় ভুল করলি। পাশ থেকে রনি মিরাজের হাত থেকে
অভিনব কৌশলে পিস্তলটা নিয়ে নিল। শ্রাবণ মিরাজের কলার চেপে ধরে বলল, তোর কলিজায় কত সাহস আছে বলা যায়? সেদিন এই শ্রাবণ কেন তোকে কিছু বলেনি জানিস? সেদিন শ্রাবণ ভালোবেসে সবকিছু নির্দ্বিধায় ছেড়ে দিয়েছিল বলে কিছু বলেনি। তো আজকে কিসের জন্য স্যাক্রিফাইস করব বল? এর থেকে শতগুণ ভালো উপহার আমি পেয়ে গিয়েছি। মিরাজ শ্রাবণের কলার চেপে ধরে বলল, ভালোই ভালোই বলছি, আমায় ছেড়ে দে না হলে। শ্রাবণ গর্জে উঠে বলল, এই কুত্তা, তুই কাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ, বলে মিরাজকে বেঁধে মারা শুরু করলো। মারতে মারতে বলল, আজ তোকে কুপিয়ে কুপিয়ে মেরে তারপর তোকে বক্স ভরে তোর বাবার কাছে দিয়ে আসবো। মিরাজের কপাল, নাক, মুখ কুচকে দিয়ে রক্ত পড়ছে। বৃষ্টিও বেড়ে গেল। শ্রাবণের সাদা পাঞ্জাবি ভিজে গিয়ে সাথে লেপটে গিয়েছে। সবাই ভিজে গেল, তবু এক চুলও নড়ল না। শ্রাবণ মিরাজের মুখোমুখি বসে পড়লো। মিরাজ মাথা তুলে তাকিয়ে হাসলো। শ্রাবণ মিরাজের চুল মুঠি ধরে বলল, মনে আছে এইভাবে ধরেছিলি? সেদিন যেভাবে আমাকে মেরেছিলি ঠিক একইভাবে তোকে আজ মালগুলো ফিরিয়ে দিলাম। মিরাজ তখনও হেসে বলল, শুনলাম আজ বিয়ে করেছিস, বউ নাকি সুন্দর নিয়ে এসেছিস নাকি? শ্রাবণের মেজাজ আরো খারাপের সাথে রাগ হিড়হিড় করে উঠল। তোর মতো বেইমানের মুখে আমার বউয়ের কথা মানায় না। মিরাজ উঠে বসে বলল, বাহ, কি ভালোবাসা রে! তো আগে জানলে ভুলতে পেরেছিস কি? নাকি এক মনে একসাথে দুটোকে? শ্রাবণ পাশ থেকে ধারালো অস্ত্রটা নিয়ে শ্রাবণের এক হাতে আঘাত করলো। সাথে সাথে রক্ত পড়তে শুরু করলো। মিরাজ আরেকটা হাত ক্ষত জায়গায় রাখলো। ব্যথায় ছটফট করে উঠে দাঁড়ালো। এলোমেলো পায়ে পালাতে চাইলো, কিন্তু দেহ কি আর যেতে চায়? শ্রাবণ উঠে মিরাজের পিছনে পিছনে যায়, আবারও আঘাত করে মিরাজের পিঠে, তবে খুব গভীর ভাবে করে না। মিরাজ পিঠ বেঁকিয়ে উবু হয়ে পড়ে যায়। শ্রাবণ এগিয়ে এসে মিরাজের পাশে বসলো আর বাঁধা গলায় বলে উঠল, ভালোবাসা এমনই রে। আর ভালোবাসতে জানিস তুই? যদি ভালোবাসতেই জানতি তাহলে ওকে ধরে রাখতে পারতি আর বলতি আমার কথা। আমার ওকে নিয়ে কোনো আফসোস নেই। আফসোস নেই দিনগুলো, যে দিনগুলোতে আমি বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেলেছিলাম। হসপিটালে মাসের পর মাস, দিনের পর দিন কাটিয়েছিলাম। হিয়া গাড়ি থেকে নামার চেষ্টা করছে অনেক, কিন্তু পারেনি। সিয়াম শেষেমেশে গাড়ি লক করেই রেখেছিল। মিনিট 10 পরে পুলিশের গাড়ির শব্দ পাওয়া গেল। সিয়াম গাড়ি আনলক করে থেমে গেল। হিয়াও এই সুযোগে গাড়ি থেকে নেমে পড়লো। শ্রাবণ উঠে দাঁড়ালো। মিরাজের কোনো সেন্স নেই, পুলিশের গাড়িটা এদিকেই আসছে। হিয়া বুঝতে পারছে এখন কি হতে পারে। পুলিশ শ্রাবণকে এসে ধরে নিয়ে যাবে। শ্রাবণের সাদা পাঞ্জাবিতে রক্ত লেগে আছে, বুঝতেও পারবে শ্রাবণী ওকে মেরেছে। হিয়া লেহেঙ্গাটা দৌড়ে এসে শ্রাবণের সামনে দাঁড়ালো। শ্রাবণ হিয়াকে বলল, তুমি এখানে এসেছো কেন? গাড়িতে যাও। হিয়া শ্রাবণকে ধরে কাঁদতে কাঁদতে বলল, পুলিশ এসছে, আপনাকে ধরে নিয়ে যাবে, চলুন না পালাই। তুমি গাড়িতে গিয়ে বসো, ধরে নিয়ে গেলে যাবে, আফসোস নেই। যা ইচ্ছে ছিল সব পূরণ হয়ে গিয়েছে। ও যেভাবে মেরেছিল আমিও শোধ তুলেছি। তুমি গাড়িতে যাও, ওরা আমাকে বাড়িতে নিয়ে যাবে। আমি ওদের সঙ্গে ঝামেলা মিটিয়ে আসছি। ওরা যদি আপনাকে ধরে নিয়ে যায় তখন? বলতে বলতে পুলিশের গাড়ি এসে হাজির। হিয়া ভয় পেয়ে শ্রাবণকে বলল, শুনুন না, আপনি এখান থেকে চলে যান। আপনার গায়ে লাগার রক্ত দেখে আপনাকে ধরে নিয়ে যাবে, প্লিজ চলে যান। পুলিশগুলো বড় বড় ছাতা হাতে নিয়ে দাঁড়ালো। পুলিশগুলো মিরাজের রক্তাক্ত শরীরটা সোজা করে ধরলো। বেঁচে আছে কিনা মিরাজের ড্রাইভার গতিতে তুললো। হসপিটালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে চলে গেল। পুলিশ অফিসারটি শ্রাবণের দিকে এগিয়ে এলো। হিয়া কিছু না ভেবেই শ্রাবণের হাত ধরে ছুরিটা নিয়ে শ্রাবণের সামনে দাঁড়ালো। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গিয়েছে যে শ্রাবণ হিয়াকে কিছু বলতেও পারলো না। পুলিশ অফিসারটা হিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি কি ওকে মেরেছেন? হিয়া কোনো কিছু না ভেবেই বলে উঠল, আমি মেরেছি লোকটাকে। পুলিশ অফিসার পিছন থেকে শ্রাবণের দিকে তাকালেন। ওকে ভালো করেও চেনে, শহরের নামকরা বিজনেসম্যান তৌকির চৌধুরীর ছেলে। শ্রাবণের শরীরে রক্ত লেগে থাকায় তিনি আন্দাজ করতে পেরেছেন কি হয়েছে। আরেকজন পুলিশ এসে হিয়ার হাত থেকে ধারালো অস্ত্রটা নিয়ে নিল। পুলিশ অফিসারটি হিয়াকে বলল, আপনাকে দেখে তো মনে হচ্ছে না ওনাকে আপনি মেরেছেন। হিয়া বলল, আমি মেরেছি? কেন মেরেছেন? আমার পিছনে যিনি, উনি আমার হাজবেন্ড। আজ আমাদের বিয়ে হয়েছে, আমাদের উপরে এই ছেলে হামলা করতে এসেছিল বলে ওকে আমি মেরেছি। পুলিশ অফিসার শ্বাস ছেড়ে বললেন, দেখুন, মিথ্যা বলবেন না। যদি ভেবে থাকেন আপনি আপনার স্বামীকে বাঁচাতে পারবেন তবে সেটা ভুল। যদি আপনি মেরে থাকেন তাহলে আপনাকে নিয়ে যাব, আর আপনার হাজবেন্ড মেরে থাকলে তাকেও নিয়ে যাব। আইন সবার জন্য সমান।